আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে ফ্যাসিজম মুক্ত একটি আবহে আজকে ফ্যাসিজম বিরোধী আন্দোলনের অনেক স্টেক হোল্ডার এবং যারা বিপ্লবী জনতার স্পন্দন ওনাদেরকে একসাথে আমরা আজকে পেয়েছি। সবাই যার যার জায়গা থেকে বিগত দিনগুলো সংগ্রাম করেছেন। কেউ কারাগারের মধ্যে থেকে আর কেউ কারাগার বাইরে থেকে, কেউ নির্বাসিত হয়ে। এখানে আমি সর্বাগ্রে যিনি আজকে আয়োজন করেছেন আমাদের ইলিয়াস ভাই, তাকে ধন্যবাদ জানাই। হয়তো আমাদের মধ্যে পরস্পর এইভাবে ফ্যাসিজমের জুলুমের নিকেশ আধারে আমাদের মধ্যে পরস্পর কমিউনিকেশন এইভাবে হয়তো হয়ে ওঠেনি, কিন্তু আমরা অবশ্যই আপনাদের ফলোয়ার ছিলাম, আপনাদের ভক্ত ছিলাম, এবং আপনাদের যে বিপ্লবী বাণী সেগুলো আমাদের ভক্ত মহলে ব্যাপকভাবে আমরা সেগুলো প্রমোট করতাম। আমি অত্যন্ত ভালোবাসা এবং বিগত জুলুম প্রথা বিলোপের আন্দোলনে আমাদের অন্যতম সহযোদ্ধা এবং মাস্টার মাইন্ড শব্দ বললো তো এখন তো আসলে এটা যে হয়ে গেছে শব্দটা একটু, কিন্তু এই আন্দোলনের নীতি নির্ধারণী ব্যক্তিদের মধ্যে অন্যতম বিগত এক দশকের বেশি যে সংগ্রাম লড়াই ফ্যাসিবাদ বিরোধী আমাদের শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য, আমাদের কারা নির্যাতিত জনাব শেখুল হাদিস আল্লামা জসিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, এবং আমাদের অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভালোবাসা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করতে চাই। আজকে যেই ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে তাকে নিয়ে আমি কোনো তাত্ত্বিক কোনো গল্পে যাওয়ার আমার দরকার নাই। আসলে এগুলো উপন্যাসকে হার মানানো কিছু ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে আসতে চাই। আমি একজন দেশের সচেতন নাগরিক। আমার ব্যক্তিগত এ সম্পর্কে কিছু বলে রাখলে আপনাদেরকে আমার পরবর্তী বক্তব্য বুঝতে সহজ হবে। আমার বয়স এখন 51 বছর বয়স রানিং। পড়ালেখা শেষ করার পরে আমার বাবার প্রতিষ্ঠানে, এরপর হাটাজারি থেকে দাওরা পাস করে আমি বিদেশে পড়ালেখা করি উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য ইসলামিক। আমাদের পরিবার একটি রাজনৈতিক পরিবার। বাবা আলেম ছিলেন, কিন্তু আমার দাদা ছিলেন একজন ইংরেজি শিক্ষিত ব্যক্তি, এবং দাদার বড় ভাই ছিলেন, তিনি ব্রিটিশ আমলে তিনি কলকাতা অ্যাসেম্বলির তিনি মেম্বার ছিলেন। এবং আমাদের পরিবারের মধ্যে আমার ফুফা ছিলেন জনাব ডক্টর জামিল সাহেব, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। কামরুন জাফর সাহেব তিনি জিয়ার আমলে তিনি ক্ষমতায় ছিলেন, এবং ফরহাদ হোসেন চৌধুরী যিনি আমার বাবার চাচাতো ভাই, তিনি মুক্তিযুদ্ধের আমলে তিনি কক্সবাজারে তিনি শাহাদাত বরণ করেন এই পাঞ্জাবি সৈন্যদের হাতে। তো আমি এটা বলতে চাই যে আমাদের যদিও আমরা হয়তো মৌলানা হিসেবে আমরা আজকে পরিচিত, কিন্তু আমাদের পরিবারের একটা ঐতিহ্য আমাদের রয়েছে, রাজনীতির সাথে আমাদের সম্পৃক্ততা ছিল, আমরা যুক্ত ছিলাম প্রত্যেক আমলে, সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে এবং বাংলাদেশের প্রতিটা গভর্নমেন্টে আমাদের পরিবাররা কোনো না কোনো সময় তারা আলহামদুলিল্লাহ ক্ষমতার কোনো ইয়েতে ছিলেন। অর্থাৎ ক্ষমতার জায়গাটাকে আমরা কাছ থেকে দেখেছি। আমি এটা বলতে চাচ্ছিলাম, ক্ষমতার জায়গাটা আমরা অত্যন্ত কাছ থেকে দেখেছি। সেখানে আমরা আশাও করি নাই, কল্পনাও করি নাই যে আওয়ামী লীগের আমলে এমন কিছু করতে পারে। আমার স্পষ্ট মনে আছে, জিয়ার আমলে হয়তো আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু এরশাদের আমলে পুরোটা আমার মনে রয়েছে। এরপরে বিএনপি আসলো, আওয়ামী লীগ আসলো দফায় দফায়। কিন্তু এবারে যে সমস্ত ঘটনাগুলো ঘটলো, আমরা ছোটবেলা থেকে একটা স্লোগান শুনতাম, দিল্লি নাকি ঢাকা, ঢাকা ঢাকা। একদম একদম আমাদের বয়স অনেক ছোট ছিল, এবং তখন বাংলাদেশের রয়ের প্রভাব, ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রভাব, এটা নিয়ে লেখালেখি হতো। আমার মনে আছে দৈনিক ইনকিলাবে আবুরুশ সেখানে তিনি লিখতেন, আবার আরো বিভিন্ন বই পুস্তক আমাদের কাছে রয়েছে। তো সেগুলোকে আমরা অনেকটা কাল্পনিক মনে করতাম, তাত্ত্বিক মনে করতাম, এবং মনে করতাম যে এই বিষয়গুলো নিতান্তই পর্দার আড়ালে খুবই কদাচিৎ এই ঘটনাগুলো হয়তো ঘটতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে বিগত পতিত শেখ হাসিনা, যাকে আমরা লেডি ফেরাউন বলি, লেডি ফেরাউন আমি এই জন্য বলি যে বিগত মুসা আলাইহিস সালামের ফেরাউনের সাথে তার সাদৃশ্য রয়েছে। কারণ ফেরাউন পুরো জনগণকে ডেকে বলেছিল ফাহাশারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। সে জনগণের সামনে ভাষণ দিয়ে বলেছিল যে আমি তোমাদের মহান প্রভু। তো এই প্রভুত্বের জায়গায় মুজিববাদের জায়গা থেকে যে একটা নতুন যে ধর্ম
আওয়ামী ফ্যাসিজম একটা ধর্ম এবং নেগেটিভ তারা তৈরি করেছে। এরপরে বিদেশি দখলদারিত্বের যে অত্যন্ত নির্লজ্জ যে জায়গাটা আমরা দেখেছি। তো এই সবটুকু সামনে রেখে আমরা যখন নাকি আমাদের এই অতীতের বিভিন্ন রাজনৈতিক সরকারগুলোকে এবং বর্তমান সরকারের অবস্থা ইতিহাসের বই যখন পড়লাম, তখন আমরা আসলে আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এই লেডি ফেরাউন, তার সাথে ফেরাউনের একটা সাদৃশ্য আছে, সেটা হলো ফেরাউনের পতন হয়েছিল মহররম মাসে, মুসার জামানার ফেরাউন। আর এই ফেরাউনেরও পতন হয়েছে মহররম মাসে শেষের দিকে। ওই দিক থেকে সাদৃশ্য আছে। এবং আমি আমাদের পলিটিক্যাল যারা ইসলামপন্থী আছে তাদেরকে বলার চেষ্টা করি, রাজনীতির সাথে একটা আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। হাজিরার পতন কিন্তু হয়েছে সোমবারে। সুতরাং এখানে আল্লাহ পাকের কুদরতের একটা ইঙ্গিত রয়েছে। সোমবারটা আমাদের কাছে একটা পবিত্র দিন, ওই দিন রোজা রাখতে বলা হয়েছে। তো আমি এগুলো একটা খুব গুড সাইন মনে করি, এগুলা কুদরতের গায়বী কিছু ইয়ে মনে করি আমি, এখানে আলামত আমি মনে করি। যদিও এগুলি স্পিরিচুয়াল কথা মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক গায়বী অদৃশ্য জায়গা থেকে কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ হয়ে থাকে। যাই হোক, এখন যেটা বলছিলাম, আমি আজকে শুধু আমার সাথে যে ঘটনা ঘটেছে শুধু সেটা বলবো। এই ঘটনাগুলো যা আমার সাথে হয়েছে সরাসরি একদম, এখানে কোন রকমের মধ্যস্থতাকারী কোনো ব্যক্তি নেই বা আমি কারোর কাছ থেকে শুনছি তা না। সেটা হলো আমি প্রথমে এই সরকারের আমলে 2009 সালে একবার গ্রেপ্তার হয়েছিলাম। তখন কিছু জিনিস আমি দেখতে পেয়েছিলাম 2009 সালে। তখন আমি 9 সালের অক্টোবর গ্রেপ্তার হয়ে আবার 10 সালের ফেব্রুয়ারিতে আমি বের হয়ে পড়ি। এরপর আমি আবার 2013 সালে হেফাজত ইসলামের আন্দোলনের পরবর্তী 4-5 মাস পরে শাপলা চত্বরের সবগুলো মামলাতে এবং আরো কিছু নতুন মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়। 13 সালে গ্রেপ্তার হয়ে আমি 16 সালে আমি বের হই। 3 বছর লাগাতার আমাকে কারাগার থাকতে হয়েছে। সর্বশেষ আমি গ্রেপ্তার হলাম 2021 সালে। তো আমি অনেক ঘটনা এখানে, এই ঘটনাগুলোর মধ্যে কিভাবে বিদেশি সম্পৃক্ততা রয়েছে সেগুলো আমি বলতে চাই, বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের। আমি প্রথম যখন গ্রেপ্তার হয়েছিলাম 2009 সালের ঘটনা, তখন ডিবি ছিল, তখন এইভাবে এত শক্তিশালী সিটিটিসি বা এটিইউ এই জাতীয় কোনো প্রতিষ্ঠান তখন ছিল না। তখন কিন্তু কিছু সিমটম দেখেছিলাম যে বিদেশি দূতাবাসগুলোর কর্মকর্তা, বিদেশি দূতাবাসগুলোর গাড়িগুলো আসতো, কিন্তু আমাদেরকে তারা তখনও সরাসরি তারা জিজ্ঞাসাবাদ করেনি। তারা আমাদেরকে একটু জানতে চাইতো যে পাকিস্তানের সাথে আমাদের কি সম্পর্ক, কি রিলেশন, এটা তারা বারবার সে 2009 সালে এই প্রশ্নটা ছিল। এতটুকু, এটা নিয়ে তারা আমাদেরকে খুব সিরিয়াসলি কোনো টর্চার বা বড় কোনো মামলায় তারা ফাঁসায়নি, কিছু হয়রানি করে গুমটুম রেখে কিছুদিন জেলে দিয়ে বিশেষ ক্ষমতা এনে কারাগার রেখে আবার আমরা বের হয়ে গেছি সেখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের সর্বোচ্চ অর্ডার নিয়ে। 2021 সালে যেটা ঘটেছে সেটা হলো, প্রথমে হেফাজত ইসলামের লোকদের, নেতাদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে আমাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে আমাকে র‍্যাব 7-এ নিয়ে যাওয়া হয়। আমি ওখানকার পরিবেশগত অবস্থা জিজ্ঞাসাবাদ ওইদিকে পরে যাব। এই সবচেয়ে যে সিরিয়াস যে বিষয়টা আমার সাথে ঘটেছিল সেটা হলো, আমার জিজ্ঞাসাবাদের ধারাবাহিকতায় আমি প্রথমে র‍্যাব 7-এ ছিলাম। র‍্যাব 7-এ তারা একদিন আমাকে অনেকটা ঘুমের মতো রেখে পরের দিন রাত্রে তারা 48 ঘন্টার মাথায় তারা আমাকে কোর্টে স্থানান্তর করে। তো তারা যদিও আমাকে রিমান্ডে নেয়নি, কিন্তু ঘুম থাকা অবস্থায় 48 ঘন্টা বা 24 ঘন্টার বেশি সময় ধরে, ওই সময়টা তারা আমাকে ব্যাপক পরিমাণে আমাকে তারা জিজ্ঞাসাবাদ করে। তারপর তারা আমাকে আদালতে দিল। আদালতের মাধ্যমে আমার রিমান্ড চাওয়া হয়। প্রথমে আমাকে রিমান্ড নেওয়া হয় হাটাজারি থানায়। এরপরে হাটাজারি থানার রিমান্ড শেষে, দীর্ঘ রিমান্ড শেষে আমাকে রিমান্ডে আনা হয়, সিআইডি তে রিমান্ডে আনা হয়। এরপরে সিআইডি রিমান্ড শেষে আমাকে পিবিআই রিমান্ডে নেওয়া হয়। পিবিআই রিমান্ড শেষে আমাকে হঠাৎ একদিন বলা হলো যে আপনাকে রাজশাহী যেতে হবে। তো আমাকে রাজশাহী মামলা দিয়ে সেখানে রাজশাহীতে নেওয়া হয়। তখন আমি দেখলাম যারা জিজ্ঞাসাবাদ কর্মকর্তা ছিল সেখানে তাদের যে ইয়ে ছিল পোশাক, সেখানে লেখা ছিল এটিইউ লেখা ছিল। এটিইউ এই রিমান্ড যখন শেষ হয়, তারপর আমাকে এই সময় রিমান্ড শেষ হতে প্রায় 4 মাস সময় লেগে যায়। আমি অ্যারেস্ট হয়েছিলাম এপ্রিলের সম্ভবত 28 তারিখ। আমাকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় এনে আমাকে আমি মাওলানা আমির হামজা, তারপর মাওলানা মাহমুদ হোসেন গুনবী, আমাদের 3 জনকে একটা মামলার আসামি আমাদেরকে দেখানো হয় যে সংসদ ভবনে আমরা আক্রমণ করার জন্য উদ্বুদ্ধ করছিলাম একটা ছেলেকে। ছেলের নাম ছিল সাকিব আল হাসান তার নাম। তো তার বক্তব্য হলো সেটা দা নিয়ে গ্রেফতার হয়েছে। তার হাতে একটা দা ছিল, সে দা নিয়ে সংসদ ভবন আক্রমণ করবে, পুলিশকে আক্রমণ করবে। পুলিশ তখন তাকে গুলি করবে, সে শহীদ হয়ে যাবে, তখন সে জান্নাতে চলে যাবে। কার বক্তব্য উদ্বুদ্ধ হয়েছে? সে আমির হামজা
হারুন নিজার গুণবীর উদ্বুদ্ধ হয়ে হাস্যকর। এটা শুনে আদালত তো তাদেরকে ঝাড়ি মারলো, এদেরকে সিটিডিসির যারা ইয়ে ছিল, যারা আইও ছিল, মামলা পুলিশ অফিসার ছিল, লাঞ্ছিত করলো তাদেরকে আদালতের মধ্যে। এবং অত্যন্ত বিরক্ত হয়ে তিনি আমাকে একদিনের রিমান্ড তিনি মঞ্জুর করেন। তারা 10 দিন রিমান্ড চেয়েছিল, তারা 10 দিন রিমান্ড দেননি। সেই একদিনের রিমান্ডের কথাই বলবো আপনাকে। অন্য সময় আমি দীর্ঘ সময় রিমান্ডে ছিলাম, সপ্তাহ মাসকে ধরে রিমান্ডে ছিলাম। এবার আদালত যেহেতু তাদের যুক্তি খুব দুর্বল ছিল, তারা আমাকে একদিন রিমান্ডে পাঠানো। তো তারা আমাকে এই রিমান্ডে নিয়ে গেল, সিটিডিসি রিমান্ডে নিয়ে গেল। রিমান্ডে নেওয়ার পরে আমাকে, আমি নাম ধরে বলতে চাই, এডিসি এমরান আমাকে প্রথমে রিসিভ করে এবং প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করে। এরপর এডিসি এমরানের পাশে আপনার আরেকজন এডিসি বসা ছিল, সে অত্যন্ত অকথ্য ভাষায় বিভিন্ন গালাগালি আমাকে করতে থাকে, খুব নিষ্ঠুর ভাষায় গালাগালি করতে থাকে। তখন আমি তাকে বললাম যে আমার তো একটা পারিবারিক পরিচয় আছে, আমাদের একটা দলীয় পরিচয় আছে, আমি হেফাজত ইসলামের একজন দায়িত্বশীল, আপনি যেভাবে কথা বলছেন এটা আমি আশা করি নাই। এরপর তিনি আরো উগ্র আলোচনা করছেন। তখন সে একটা পর্যায়ে বললো যে আপনার জীবনটা ধ্বংস, আপনি লাঞ্ছিত, আপনাকে এই জন্য এখানে কারাগারে আসতে হয়েছে, বারবার আমাদের এখানে রিমান্ডে আসতে হয়েছে। তখন আমি বললাম আপনার তো বঙ্গবন্ধুর পূজারি, তো বঙ্গবন্ধু তো বারবার গ্রেফতার হয়েছিল, এইভাবে বললাম। অর্থাৎ বঙ্গবন্ধুর নাম দিয়ে হলো বাঁচার চেষ্টা করার আর কি। যাই হোক, তো এরপরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে আমাকে এডিসি এমরান এসে আমাকে বললো যে একটু ওনার চোখটা বেঁধে ফেলতে হবে। নিম্ন কর্মকর্তা যারা ছিল তাদেরকে অর্ডার দিল যে ওনাকে চোখ বাঁধান, ওনাকে একটু। তো তারা আমার চোখ বাঁধার ইয়ে করলো। আমি বললাম যে আমি চোখ বাঁধলে আমি একটু আনইজি ফিল করি, আপনার আমার চোখ বাঁধার দরকার নেই, আমি একটু জিজ্ঞাসাবাদ সবকিছু বলবো। তখন এডিসি এমরান বললো আচ্ছা ঠিক আছে, আপনি যদি বেশি আনইজি ফিল করেন তাহলে আপনাকে আমরা দেখি এমন কোনো জায়গায় নিতে পারি কিনা, গ্লাসের একটা রুমে আপনাকে রাখবো, সেখানে আপনি কেউ দেখবেন না, আপনাকে দেখবে আর এবং আপনার কথাগুলো শুনে দিকে ব্যবস্থা করতে পারি কিনা। আমি বারবার বলতেছিলাম যে আপনারা চোখ বন্ধ করে আমাকে নির্যাতন করবেন না, চোখ বন্ধ করলে আমি আসলে আপনাদের সাথে আমি ইজিলি কথা বলতে পারবো না, চোখ খোলা রাখলে আমি আপনাদের সাথে ইজিলি কথা বলতে পারবো। তো আমি অনুরোধ করলাম যে আপনারা চোখ খোলা রেখে আপনারা যে কোনো উপায়ে আমার সাথে জিজ্ঞাসাবাদে আসেন। তখন ইনি আশ্বস্ত করলো যে ঠিক আছে, আপনাকে একটা গ্লাসের রুমে রাখা হবে। এরপর কিছুক্ষণ পর, ঘন্টা পর আসলো, এসে বললো যে না, আপনাকে চোখ বেঁধে নিয়ে যেতে হবে। তখন সিটিডিসির একজন পুলিশ, সে হয়তো এসআই ছিল, সে একটু কিছুটা ভদ্র ছিল এবং আলেম ভক্ত ছিল, সে আমাকে হাত ধরে নিয়ে গেল। আমাকে কয়েকতলা পর্যন্ত, সে চোখটা না বেঁধেই, তাকে চোখ না বেঁধে তারা ওই ভদ্রলোক যে হয়তো এসআই ছিল এবং তার চলাফেরা মনে হয়েছে সে আলেম ভক্ত বা এরকম কিছু, তার মধ্যে কিছু মানবিক ইয়ে ছিল। তো 7-8 জন ছিল, তারা আমাকে নিয়ে গেল। আমি এই সুযোগটাকে কাজে লাগালাম, যতক্ষণ আমার চোখটা খোলা আছে আমি দেখলাম যে আসলে আমি কোথায় যাচ্ছি। তো ডানে বামে দেখতে লাগলাম। যেই তালায় আমাকে নিয়ে যাওয়া হয়, সম্ভবত 3 তলায় বা 4র্থ তলায়, সেখানে ডানে বামে আমি দেখলাম সোয়াতের রুম, সওয়াতের এডিসি, সওয়াতের ডিসি, সওয়াতের সব অফিসিয়াল কার্যক্রম সওয়াতের ছিল। তো এরপরে এটা করিডোর ছিল, এই সওয়াতের ওই রুম, ওই বিল্ডিংটাতে, অর্থাৎ বিল্ডিং না, ওই ওই ফ্লোরটাতে, এটা তো প্রায় 7-8 তলা বিল্ডিং সিটিডিসি। ওই সওয়াতের ওই শেষ রুমে নিয়ে, ওখানে লেখা ছিল ডিসি আব্দুল মান্নান, তার নামে এটা লেখা ছিল। ওখানে আমাকে দাঁড়িয়ে ওই এসে আমার চোখটা বেঁধে ফেলেন, তখন চোখটা বেঁধে ফেলেন। এরপর আমাকে রুমে ঢুকানো হয়। রুমে ঢুকানোর পরে তারা সবাই পিনপত্র নীরব ছিলেন। আমি এখন কারো আওয়াজ শুনতে পাচ্ছি না, যারা আমাদের পরিচিত, যেমন এডিসি এমরানের সাথে আমার একটা দেখা হয়েছিল আগে, তার কোনো আওয়াজ নেই, অন্য কোনো অফিসারদের আওয়াজ পাচ্ছি না। এক ভদ্রলোক সে আমাকে চট্টগ্রাম ভাষায় জিজ্ঞেস করলো, ভালো আছেন না অনেক আরুন ভাই, কেন আছেন, কি খবর টবর, চট্টগ্রাম ভাষায় সে কথা বললো। তো আমি এটা শুনে একটু আশ্বস্ত হলাম যে হয়তো কোনো পুলিশ অফিসার, যে চট্টগ্রামের বাসা বাড়ি, আমাদের আত্মীয় স্বজনকে চিনে, আমাদের পারিবারিকভাবে হয়তো তার পরিচয়, সে হয়তো পরিচিত কেউ হবে। এরপরে কিছু কুশল বিনিময় করলো, তারপর তারা কথোপকথন করলো, পুলিশ অফিসাররা তারা টুকটাক আমার মনে দু একটা কথা তারা বললো। কিছুক্ষণ পর তারা বললো যে আমি তখন তাদেরকে বারবার বলছিলাম যে আমি প্লিজ আমাকে চোখটা খুলে দিন, আমি কিন্তু আপনাদেরকে কোনো সহযোগিতা করতে পারবো না, আর চোখ খুলে দিন আমি আপনাদেরকে সহযোগিতা করবো, আমি আপনাদের সাথে কথা বলবো। তো এটা আমি খুব তাদেরকে অনুরোধ বিনিময় করছিলাম। আমি বললাম যেহেতু আপনারা আমাকে নিয়ে এসছেন, আমার একটা দায়িত্ব আছে, আমার একটা সামাজিক পথ আছে, আমার একটা অবস্থান আছে, আপনারা আমার সাথে ডায়লগ করেন, কথাবার্তা বলেন, এবং আপনারা যে উদ্দেশ্যে আমাকে নিয়ে আসছেন, চোখ বাঁধা অবস্থায় আমি আপনাদেরকে কোনো সহযোগিতা করতে পারবো না। তখন ওই লোকটা, অর্থাৎ যে সন্তোষ শর্মা, আমি তো জানতাম না যে সন্তোষ শর্মা, সে চট্টগ্রাম বললো ঠিক আছে তার চোখ খুলে দেন, সেই কথা বলো, চোখটা খুলে দেন। তখন পুলিশ একজন এসে আমার চোখটা খুলে দিল। আমি আমার ডান পাশে দেখলাম ডিসি আব্দুল মান্নানকে বসা দেখলাম,
সে মূল টেবিলে বসা ছিল আমার ডান পাশে, আর সোজা আমার সামনে একটা চেয়ার বসা ছিল এডিসি আমরান। আমার বাম পাশে সোফাতে দুইজন লোক বসা ছিল। একজন লোক চট্টগ্রাম ভাষায় এসে কথা বলতেছিল, এবং তার পাশে আরেকজন বেটে করে ফর্সা করে হ্যাংলা করে, আমি তার নামটা ইনশাল্লাহ বলতেছি কিছুক্ষণ পরে। এরা দুইজন লোক বসা ছিল। তো চট্টগ্রাম ভাষায় যে কথা বলতেছিল, সে বলতেছে সে এখন খুব ফ্রিলি আমার সাথে কথা বলছে, এবং সে বলতেছিল যে আমি একটা মানবাধিকার সংগঠন থেকে আসছি আমরা। আর এই যে ভদ্রলোক, তিনি শ্রীলঙ্কা থেকে এসেছেন, তিনি শ্রীলঙ্কা থেকে এসেছেন, তিনি আপনার কাছে কিছু জানতে চাইবেন। এবং আমরা আসলে জানতে চাচ্ছি, আপনারা হেফাজত ইসলামের অনেক নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন। এখন আমরা বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমরা এটা জানতে আসছি, যে ইনকোয়ারি করতে আসছি যে আপনাদের উপর কোনো জুলুম নির্যাতন হচ্ছে কিনা, অমানবিক কোনো কিছু হচ্ছে কিনা, বা আমরা আপনাকে কোনো হেল্প করতে পারি কিনা। তো আমরা আপনাকে কিছু কথা জিজ্ঞেস করবো, আপনি আমাদেরকে এগুলো সঠিকভাবে এগুলো উত্তর দিবেন। এখন সে কিছুক্ষণ আগে দাবি করতেছিল সে মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটস এর সে সদস্য, এবং তার সাথে যে লোক আছে শ্রীলঙ্কা থেকে আসছে। তো এই যে অসংগতি করে আমি তখন টের পেলাম যে শ্রীলঙ্কা থেকে লোক আসবে কেন? মানবাধিকার আর বিদেশি হিসেবে তো বাংলাদেশে রয়েছে, ইউরোপিয়ানের ব্যক্তিরা এখানে রয়েছে, এবং আমেরিকা, ইউরোপ শহর, ব্রিটেন, ফ্রান্স, এবং এরা তো আমাদের কাছে হেফাজত ইসলামের অফিসে আসে, এবং হেফাজত ইসলামের দায়িত্বশীল হিসেবে তাদের সাথে আমাদেরও বিভিন্নভাবে কমিউনিকেশন হয়, যোগাযোগ হয়। বিদেশি বিভিন্ন এমবেসির দায়িত্বশীলরা আসেন। তো আমাদের তো একটা আইডিয়া আছে আমাদের, যে এখানে বিদেশি কারা কারা আছেন, বা বিদেশি যে সংস্থাগুলো মানবাধিকার কর্মীগুলো হেফাজতের বিভিন্ন যে গণহত্যা যেগুলো হয়েছিল আমাদের উপরে, এই সম্পর্কে তারা বিভিন্ন সাক্ষাৎকার নিয়েছেন। হাটাজারিতে আহমদ শফি সাহেবের সাথে তারা বসেছেন, এবং আমেরিকার বিভিন্ন দায়িত্বশীলরা তারা মাঝে মাঝে বিভিন্ন ইস্যু নিয়ে তারা জানতে চেয়েছেন, কাদিন ইস্যু নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে। তো এটা আমাদের একটা আইডিয়া আছে। কখনো তারা আমাদেরকে বলেন না যে আমরা শ্রীলঙ্কা থেকে আসছি, এটা তারা বলেন নাই। কিন্তু এখানে বলা হচ্ছে যে ওই ভদ্রলোক শ্রীলঙ্কা থেকে আসছেন, এবং সে একটা থ্রেটের ভাষা আমাকে বলতেছে যে আপনি সত্য কথা বলবেন, কোনো কথা গোপন করবেন না। তো এখন কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনি মানবাধিকার কর্মী, এবার আপনি ধমকের সুরে কথা বলতেছেন। তো আমি বললাম ঠিক আছে, আমি সত্য কথা বলবো, আপনাকে সহযোগিতা করবো। এরপর সে আমাকে প্রথম প্রশ্ন করলো যে আপনি আফগানিস্তানে কয়বার গেছেন আপনি? এটা ছিল তার প্রথম প্রশ্ন। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে প্লিজ আপনি আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয় দিলে আমি কথা বলবো। আর আমি তো বিদেশে পড়ালেখা করছি, আমি অনেক দেশে আমি কাতারে পড়ালেখা করেছি, পাকিস্তানে পড়ালেখা করেছি, এবং আমি আমার বাবার সুবাদে মুসলিম বিশ্বে আমাদের অনেক শাইখদের সাথে অনেক দেশে আর কান্ট্রিতে বিশেষ করে বাবার একটা বিরাট পরিচয় রয়েছে। তো সেই সুবাদে আমার বাইরে পড়ালেখার একটা ইজি একটা বিষয় ছিল। আলহামদুলিল্লাহ আমার একটা একাডেমিক একটা আমার ব্যাকগ্রাউন্ড আছে আমার। তো আমি পড়াশোনার ব্যক্তি, আমি তো যুদ্ধ করবো কেন? আর আমার শরীরের যে অবস্থা আপনি দেখতেছেন যে আমি এরকম কোনো আমার মধ্যে দেখা যায়? সে বারবার আমাকে জঙ্গি, এবং আমাকে এই একজন সন্ত্রাসী, এবং বিদেশে ট্রেনিং প্রাপ্ত, মানে আমি একাডেমিক কোনো ব্যক্তি না, আমি কোনো আলেম না, আমি কোনো মুফতি না, আমি কোনো আমার কোনো থিসিস নেই, কোনো লেখা না, অথচ আমার হাজার হাজার পৃষ্ঠা থিসিস আমার লেখা আছে দেশে বিদেশে। কিন্তু এগুলো কোনো কিছু না। সে বারবার প্রমাণ করার চেষ্টা করছে আমি বিদেশে ছিলাম এবং কার সাথে লিঙ্ক। এইভাবে সে খুব অ্যাগ্রেসিভ স্টাইলে কথা বলতে লাগলো। আমি বললাম আপনি তো চট্টগ্রাম ভাষায় কথা বলতেছেন, তো আপনি একটু আপনার পরিচয়টা দেন, একটু আপনার কার্ডটা একটু আমাকে দেন। আমি তার ভিজিটিং কার্ড চাচ্ছিলাম, সে বললো যে আমি আপনাকে দিব। তারপর সে কিছুক্ষণ পর বলতেছে যে ঠিক আছে মেহমান কথা বলবেন। তখন তার মাস্ক পরা ছিল, তার পাশে যে ব্যক্তি বসা ছিল, এবং যাকে সে পরিচয় করে দিয়েছে আমাকে যে ইনি শ্রীলঙ্কা থেকে আসছেন। আমি বলছিলাম যে তাহলে তার নামটা কি? উনি শ্রীলঙ্কা থেকে আসছেন, ঠিক আছে, তার নাম কি? বলে না, নাম আপনাকে পরে বলবো, ইনি এখন আপনার সাথে কথা বলবেন। তখন এই ভদ্রলোক এবার তার ইন্টারভিউ শুরু হলো, তিনি আমাকে আবার ইন্টারভিউ শুরু করলেন, কথা শুরু করলেন। তার প্রথম প্রশ্ন ছিল যে পাকিস্তান এমবেসি সে কোন কোন আপকে ইহাं आता है? এটা ছিল তার প্রথম প্রশ্ন, যে পাকিস্তানে কোন কোন आता है, এমবেসি কে কোন কোন লোক ইহাं आते हैं। এবং সে হিন্দি ভাষায় জিজ্ঞেস করতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম। এবং সত্য কথা হলো এই বাইতুল মোকাররমের সাবেক খতিব, মানে সাবেক বলতে একবারে এই যে আজ থেকে প্রায় আমি এটা বলছিলাম প্রায় 30 বছর আগের কথা বলছিলাম, অর্থাৎ ওবায়দুল হক খতিব রহমতুল্লাহ আলাইহি, যিনি ইসলামী ঐক্যজোটের উপদেষ্টা ছিলেন এবং সমস্ত আলেমপুর শিরোমণির যিনি ওস্তাদ ছিলেন, নিশ্চয় আপনারা জানেন, আল্লামা ওবায়দুল হক খতিব রহমতুল্লাহ আলাইহি, তার সুপারিশে আমি এই বিদেশ পাকিস্তানের শিক্ষা ভিসা নেওয়ার চেষ্টা করছিলাম। ওই যে একসময় যে যাওয়া হয়েছে ভিসার জন্য, আজ 30-35 বছর একবারের জন্য পাকিস্তান এমবেসিতে আমি ঘূর্ণাক করে আমি যাইনি। এবং তাদের কোনো ব্যক্তির সাথে আমার এই পর্যন্ত কোনো কমিউনিকেশন নাই। আমরা মিথ্যা কথা বলতে পারি না। আর সত্য, আর যদি হয় থাকে সেটা বলতে সমস্যা কি? একটা মুসলিম কান্ট্রির এমবেসিতে আমি যেতেই পারি, যদি আমি গিয়ে থাকতাম। আসলে আমার যাওয়া হয় নাই। আমি তখন খুব ওবায়দুল হক খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমাকে পাঠিয়েছিলেন ভিসা শিক্ষা, আমাদের এই একাডেমিক ভিসা পাওয়া যায় কিনা, এডুকেশন ভিসা বলা হয় এটাকে, ওইটার জন্য। এরপর তারা আমাকে পর্যায়ক্রমে ভিসার ব্যবস্থা তারা করে দিয়েছিলেন পড়ালেখার জন্য। এবং পাকিস্তান আমার বাবার বন্ধু, ওখানকার সুপ্রিম কোর্টের বিচারক জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ,
আমি ওনার সান্নিধ্যে ছিলাম, ওনার প্রতিষ্ঠানে পড়ালেখা করেছিলাম। এখন তার কথা হলো না, ওই যে সন্তোষ যাকে আমার পরিচয় করে দিল, আসলে তার নাম যে সন্তোষ সেটা আমি জানতাম না। আর পার্শ্ববর্তী ব্যক্তি যে সে যে ইন্ডিয়ান রয়ের যে এত বড় দায়িত্বশীল তাও জানতাম না। কিন্তু তার প্রথম প্রশ্ন ছিল যে পাকিস্তান সে কোন করি হ্যাঁ আতে হ্যাঁ তোমার পাস। তো এখানে তো আরো অনেক আলোচকরা আছেন, তারা কথা বলবেন। আমি তাদের সময় নষ্ট করতে চাই না। আমি এখানে আসলে অনেকগুলো কথা রয়েছে। তারা আমাকে এই যে সমস্ত জিজ্ঞাসাবাদ গুলো তারা করলো, এর মধ্যে এই বিভিন্ন জঙ্গি সংগঠনের কথা, হুজির কথা, আনসার ইসলামের কথা এবং জিএমবির কথা তারা আমাকে জিজ্ঞেস করতেছে। এবং তারা বারবার জানতে চাচ্ছে যে আমাদের কি নেটওয়ার্ক এবং হিন্দুস্তানের সাথে আমাদের কি সম্পর্ক, হিন্দুস্তান আমি কোনো সময় গিয়েছিলাম কিনা, ভারতে কোনো সময় গিয়েছিলাম কিনা। আমি বললাম আমার বাবা তো ভারতে একাধিকবার আসা যাওয়া করেছেন এবং আমাদের পরিবারে অর্থাৎ আমাদের ওলামায়ে কেরাম তো ভারতের সাথে আসা যাওয়া করেন। আমি তাদেরকে কূটনৈতিক ভাষায় কথা বলার চেষ্টা করতেছিলাম, তখন আমার হ্যান্ডকাপ পরা ছিল। আমি বললাম আপনারা আসলে আপনাদের পরিচয়টা স্পষ্ট করলে ভালো হয়, আই এম কনফিউজড। তখন আমি আপনাদের সাথে ভালো করে কথা বলবো। আপনার মানবাধিকার কর্মী হয়ে থাকলে আমি কিছু আপনাদেরকে ডায়লগের প্রস্তাব দিতে চাই। আর আমার বাবাও এখন ঢাকা আছেন, আপনারা তাকে নিয়ে আসেন এখানে, তাকে সামনে রাখেন। কিন্তু তারা তাদের কথার মধ্যে বরাবরই তারা অ্যাগ্রেসিভ ছিল এবং তারা হুমকি ধামকি এভাবে দিচ্ছিল। তো আমি সেই জিজ্ঞাসাবাদ গুলোতে কি কি আলোচনা হয়েছে, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য, আমি অনেক কথা এখানে আছে, এখানে বিজ্ঞ আলোচকরা এখানে আছেন, তারা কথা বলবেন, তাদের সময় নষ্ট করতে চাই না। বাকি আমি এই পয়েন্টটা দেওয়াটা আপনাদেরকে খুব জরুরি মনে করি এবং আমাদের ইলিয়াস ভাইয়ের এই চ্যানেলের মাধ্যমে এখানে কনক সরবে আছেন এবং আমাদের বাংলাদেশের স্বৈরাচার বিরোধী বিপ্লববাদী প্রবক্তা দীর্ঘদিনের সংগ্রামী, আমাদের সংগ্রামী সহযোদ্ধা এবং বরং সংগ্রামের অগ্রনায়ক জনাব পিনাকি ভাই রয়েছেন এখানে। আমি আপনাদেরকে এবং আরো যারা আলোচকরা আছেন, বিজ্ঞ আলোচকরা আছেন, আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণকে একটা গুরুত্বপূর্ণ আমি তথ্য আপনাদেরকে দিতে চাই। সেটা হলো, আমাকে এই সন্তোষ যাকে পরিচয় করিয়ে দিল যে উনি আপনাকে জিজ্ঞাসাবাদ কথা বলবে, তো আমি তো সন্তোষের নামটাও জানতাম না এবং ওই লোকের নামটাও জানতাম না। ওই ভদ্রলোক হিন্দি ভাষা আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার কি কি নাম্বার আছে। আমি বললাম আমার যে পরিচয় নাম্বার 0187500, এটা সবাই জানে, আমার এই নাম্বারটা আছে। তখন সে আমাকে বলল যে নো, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার, ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার। আমি নো নো, আমি একটা স্পেসিফিক, আই হ্যাভ স্পেসিফিক নাম্বার, দিস ইজ মাই নাম্বার, এটা আমার নাম্বার এবং সেটা আমি ব্যবহার করি, এখানে আমার হোয়াটসঅ্যাপ সবকিছু এখানে আছে। তখন সে খুব রাগান্বিত হলো, নো, যদি তুমি মিথ্যা বলতেছো, নো ইউ হ্যাভ অ্যানাদার নাম্বার, তুমি সেই নাম্বারটা বলো। আমি বলবো সরি, আমি বলতে পারছি না, হয়তো আমার থাকতে পারে, কিন্তু আমার এই মুহূর্তে আমার কোনো নাম্বার নেই। তখন তারা আমাকে খুবই কিছু বাজে গিয়ে করলো। তারপর সেই ওই ভদ্রলোক, বিদেশি ভদ্রলোক আমাকে বলতে লাগলো এই এত নাম্বার, এটা তোমার নাম্বার। তখন আমার মনে উঠলো যে কথা, সেটা হলো 2016 সালে আমি যখন কারাগার থেকে যখন বের হয়ে আমি আনাড়ির মতো সহজ ভাবে আমি আমার বাসার পাশের যে ফ্লাক্সি রোডের যে দোকান আছে ওখানে গিয়ে আমি আমার ফিঙ্গার প্রিন্টিং করে আমার আইডি কার্ড দিয়ে ওখানে আমার নামে আমি একটা কার্ড নিয়েছিলাম। সম্ভবত ওই কার্ডে হয়তো বিকাশ টিকাশ হয়তো খোলা ছিল কিনা আমার জানি না। সেই বিকাশের টাকা তো র্যাবের কিছু অফিসাররা মেরে দিয়েছিলেন, গ্রেপ্তার সময় পর আবার তারা ক্ষমা চেয়েছেন, আমি এবার মুক্ত হওয়ার পরে, যাই হোক সেটা আবার অন্য গল্প। তো ওই যে একটা কার্ড আমি নিয়েছিলাম 2016 সালে কারাগার থেকে বের হওয়ার পরে, সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট ছিল, সেখানে আমার যে একটা কার্ড নিতে যেগুলো লাগে এবং সেখানে আমার নেম, আমার আইডি কার্ড সব ছিল। দেখুন এই জিনিসটা আমি তো একটা সাধারণ দোকানে গিয়ে আমি করছি, সেটা গ্রামীণ বা বাংলা লিঙ্কের একটা ছিল, সিম কার্ড ছিল। তো এই তথ্য তাদের কাছে কেমনে গেল? অর্থাৎ বাংলাদেশের কোটি কোটি মানুষের, লক্ষ লক্ষ মানুষের ফিঙ্গারপ্রিন্ট সবকিছু ভারতীয় হাতে মজুদ রয়েছে। আমি জানি না যে আমার একটা সিম, আমি ব্যাপারটা করে শেষ, নতুন একটা আমি সিম নিয়েছি যেটাকে বলা হয় যে ভিআইপি নাম্বার, অর্থাৎ যেগুলো ইজি নাম্বার যেগুলোকে বলা হয় 55550000। আমি ইজি নাম্বার নিয়েছি এবং সেটা আমি ইউজ করি। কোন সময় একটা আমি একটা স্বাভাবিক একটা নাম্বার নিয়েছিলাম এবং সেখানে ফিঙ্গারপ্রিন্ট থাকা ইত্যাদি যেগুলা ফর্মালিটি থাকে সেগুলো ফর্মালিটি আমি করেছিলাম। তো সেই জিনিসটা তাদের হাতে চলে গেল এবং তারা সেটা ইয়ে করলো, তারা আমাকে কোট করলো ওই বিদেশি ভদ্রলোক। এরপরে আরেকটা কথা হলো, এই সিটিডিসি তে যাওয়ার পরে যে কাজটা তারা করে সেটা হলো তারা আই নিবে, তারা আই প্রিন্ট নিবে, হাতের ইয়ে নিবে, আঙ্গুলের ছাপ নিবে এবং পায়ের প্রত্যেকটা আঙ্গুলের ছাপ তারা নিবে এবং তারা মুখের সাউন্ড তারা নিবে, লেখা তারা নিবে। আমি দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে এটা নিশ্চিত তথ্য দিয়ে বলছি, এই সিটিডিসি তে যারাই রিমান্ডে গিয়েছিল প্রত্যেকের তথ্য কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় এমবিসিতে চলে যায়, কয়েক ঘন্টার মধ্যে। এটা সিটিডিসি তে আমি দেখে আসছি। এখন কেউ যদি আমি তথ্য যদি সরকার যদি আমাদের প্রমাণ চায়,
ওই সমস্ত অফিসারদেরকে হাজির করা হোক, তাদেরকে রিমান্ড আনা হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং উন্মুক্ত জিজ্ঞাসাবাদ। এই যে মেহমানদারি এখন যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ধরে ধরে, আমরা জানি না আসলে তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এইভাবে অনেকে কিন্তু পার পাই যাচ্ছে এবং মামলার মেরিট কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এই সমস্ত অফিসারদেরকে আনলে তারা কিভাবে বিদেশিদেরকে, সার্বভৌম একটা দেশের, স্বাধীন দেশের নাগরিকদের স্বাধীন ফিঙ্গারপ্রিন্ট, স্বাধীন এভাবে আইডি কার্ড বিদেশিদেরকে গণহারে হস্তান্তর করা এবং সেগুলোকে আবার জিজ্ঞাসাবাদ করা বিদেশিদের এসে, এটা তো একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এই তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। তারা শুধু সিটিডিসির মাধ্যমে না, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যারা সেখানে ভিক্টিমাইজ হয়েছে, এইভাবে তাদের তথ্যগুলো সোজাসুজি ভারতে চলে গেছে। তার মানে আসলে এই যে গোয়েন্দা সংস্থাগুলো অতীতে যারা ছিল, সিটিডিসি, এটিইউ, অন্যান্য এবং র্যাবের গোয়েন্দা উইং, এগুলো সবগুলো বিদেশি গোয়েন্দা সংস্থার উইং। এগুলো আসলে বিদেশি গোয়েন্দা সংস্থার উইং। এই সন্তোষ শর্মার পার্টটুকু কি বলা শেষ? আচ্ছা, না এবার আসুন, সন্তোষ শর্মাকে আমি তো জানতাম না যিনি সন্তোষ শর্মা। আমি এই ভদ্রলোকটাকে, এটা আমি খুঁজতেছিলাম। আমার সাথে কারাগার যাওয়ার পরে আরো অনেক ভাইদের সাথে দেখা হলো, ভিকটিমদের সাথে দেখা হলো। সেখানে ভাইরা বলতে লাগলো যে আপনাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করলো, আমাদেরকে তো অমুকে জিজ্ঞাসা করছে। তারা বলতেছিল যে আওয়ামী লীগের এক নেতা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, অর্থাৎ তারা সন্তোষকে একজন আওয়ামী লীগের নেতা বলতে লাগলো এবং কয়েকজন তার চেহারার সাথে যাদের মিল আছে এরকম কিছু আওয়ামী লীগের নেতাদের নাম বলতে লাগলো। আমি বললাম যে না, তার কথাবার্তা তো আওয়ামী লীগের নেতা মনে হয়নি, সে হয়তো তাদের বিদেশিদের সাথে সংশ্লিষ্ট কেউ হবে। এরপরে আমি তো কারাগারে চলে গেলাম। যাওয়ার পরে একদিন বিটিভিতে এই কথিত স্বৈরাচারণী সরকার বা হাসিনার এই একটা প্রেস ব্রিফিং এ আমি দেখতে পাই হুবহু ওই লোকটা একদিন হাসিনার সামনে এসে বসা ছিল। আচ্ছা, তারপর আমি উদ্ঘাটন করতে পারতেছিলাম যে আসলে লোকটাকে। এরপরে আমি আরো কয়েকটা কারাগারে আমাকে চালান দেওয়া হয়। তো এগুলো তথ্য আমি এখন এই মুহূর্তে আমি দিতে চাই না। সেখানে এই আরেকজন ভারতীয়, এটাকে গুপ্তচর হয়তো জানি না বলা যাবে না কিনা, তবে সোর্স সে নিজেকে দাবি করে। সে অকপটে এই বিএনপি নেতাদের কাছে, জামাতের নেতাদের কাছে, হেফাজতের নেতাদের কাছে অকপটে সে বলে যে আমি ভারতের পারপাসে কাজ করি এবং আমি হেফাজতকে, জামাতকে একটা স্পেস আমি দিতে চাই, আমি ভারতের সাথে লিঙ্ক করে দিতে চাই। বিএনপি কে বলে আমি তোমাদের সাথে আমি লিঙ্ক করে দিতে চাই। এবার সে কথাগুলো বলে, তার ছবি ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে, এখানে সময় মতো সবকিছু দেওয়া হবে এগুলো। তো সে এবং সে অলরেডি হেফাজতের একাংশকে, যারা বিগত পতিত আমলে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমাদের চট্টগ্রামের, ঢাকার যারা এখন বিতাড়িত হয়েছেন হাটাজারি ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা বিতাড়িত হয়েছে, এইরকম কিছু হেফাজতের পতিত নেতার সাথে বাংলাদেশের, চট্টগ্রামের, হিন্দুস্তানের, ইন্ডিয়ার যে হাই কমিশন, এই কমিশনের সাথে সরাসরি তাদের যোগাযোগ। আমরা আজকে তাদের নামগুলো জানতে চাই, তারা কারা, এই নামগুলো প্লিজ এটা জানতে চাই। এখন যে সোর্সে দাবি করছে, আমি একটু পরে দিচ্ছি, তার নামটা অবশ্যই দিব। তো সে যেটা বললো, সে আমাকে বললো, আমি তাকে বললাম যে দেখেন আপনি তো ইন্ডিয়ান সোর্স দাবি করেন, এখন আমি তো এরকম জিজ্ঞাসাবাদে ছিলাম এবং আমার মনে হয়েছে তারা তো ইন্ডিয়ান মনে হয়েছে, কিন্তু আমি তো কেউ চিনতে পারছি না আসলে ওরা কারা। তো তখন সে আমাকে বললো আপনাকে যিনি জিজ্ঞাসাবাদ করেছে তিনি হলেন, আমি কি নামটা বলে ফেলবো এখন? জি প্লিজ, অবশ্যই। নাকি আমি এটা আগামী ইতিহাস জন্য সংরক্ষিত রাখবো? আজকে বাংলাদেশের মানুষের সামনে সবকিছু পরিষ্কার হইতে হবে যে কেন সন্তোষ শর্মারা এখনো পর্যন্ত প্রকাশ্যে এইভাবে। এখন আমি জানতে পারলাম ওই সোর্স যিনি দাবি করেন তিনি আমাকে বললেন যে ওনার সাথে আমার সম্পর্ক, তিনি হলেন বাংলাদেশে ভারতীয় এমবেসির এডুকেশন মিনিস্টার মিস্টার ডক্টর নীতিশ বি। আচ্ছা, এটা ছিল তার থেকে পেলাম। এরপরে আরেকটি তথ্য আমি এখন আপনাদেরকে দিব না, সেটা হলো পুলিশের বিভিন্ন কর্মকর্তারা যারা আমাদেরকে কোনো সময় জিজ্ঞাসাবাদ করতেন বা ডাকতেন বা তাদেরকে চা খাবার দাওয়া দিতেন এবং জানতে চাইতেন তারা হেফাজত সব বিভিন্ন ইস্যু নিয়ে, একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি আমাদেরকে বলতেন যে দেখো তোমাদের পারপাসে আমরা ভারতের পক্ষ থেকে প্রেসার থাকি, তারা এখানে এসে বসে থাকে। এবং আমি বললাম যে তোলে ওরা কারা? তখন আমি বললাম যে এরকম আকৃতির, এরকম চেহারাটা খুব ছোট্ট, তার চেহারাটা খুব ফর্সা এবং খুব বেঁচে করে। তখন উনি বললেন, পুলিশ অফিসার বললেন যে উনি হলেন মিস্টার ডক্টর নীতিশ বি। বলে তিনি তোমার কাছে গিয়েছে, তিনি তোমাকে জিজ্ঞাসাবাদ করেছে, তিনি সিটিতে ছিল। তা আমি বললাম আপনিও তো একটা ইন্টেলিজেন্স আছেন, আপনিও তো একটা পুলিশের একটা বিশেষ শাখায় আপনি আছেন, তো সিটিটি কি করছে আপনারা জানেন না? বললাম এটা জানি না, ওরা তো প্রকাশ্যে আসার কথা না, তারা তো শুধু পুলিশের কাছে আসবে, তারা তোমাকে কেমন জিজ্ঞাসাবাদ করলো? তো এইভাবে এগুলো একদম স্পষ্টভাবে প্রমাণিত। এবং এখানে আপনাদেরকে আরো কিছু অভিজ্ঞতার কথা বলে রাখি, গোয়েন্দাদেরকে নাকি যারা গোয়েন্দা অফিসার আমরা সাধারণত জেনে থাকি যে
কান্ট্রি ডাইরেক্টর বলা হয়, যারা এনজিও কর্মকর্তা কান্ট্রি ডাইরেক্টর বলা হয়, এবং কূটনীতির ভাষায় এমবিসির যে সেকেন্ড ম্যান তাকে হয়তো এডুকেশন মিনিস্টার ইত্যাদি বলা হয়। কিন্তু আমি জানতে পারলাম পুলিশের বরাতে, গোয়েন্দা পুলিশদের অনেকের বরাতে, সেটা হলো বিভিন্ন দেশে যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার চিফ থাকে তাদেরকে বলা স্টেশন ম্যানেজার, নাকি তাদেরকে বলা হয় এই শব্দটা। এটা হচ্ছে গোয়েন্দা শব্দ, স্টেশন ম্যানেজার। তো মিস্টার ডক্টর নীতিশ ব্রিদ, হি ওয়াজ স্টেশন ম্যানেজার অফ র ইন বাংলাদেশ। তো তিনি আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, তিনি শুধু আমাকে একা করেননি, এইভাবে আরো অনেকে জিজ্ঞাসাবাদ করেছেন। এবার আসুন সন্তোষকে আমি কিভাবে চিনলাম। আমি হঠাৎ একদিন এই কোন এক বিএনপি পন্থী সাংবাদিক বা অর্থাৎ কোন নেতা হবে, এটা আরো অনেক আগে, প্রায় আমি এবার জেল থেকে বের হওয়ার পর হঠাৎ দেখতে পেলাম যে আপনারা সাবধান থাকবেন, এই ভদ্রলোক হচ্ছে সন্তোষ শর্মা, সে ভারতের গুপ্তচর। তখন তার ছবিটা আমি প্রথম একটা কি বলে এটাকে টুইটার আইডিতে আমি দেখছি, বাকি ওই আইডিটা কার আসলে আমার মনে নাই। তখন তৎক্ষণাৎ আমি সেটা ফটো করে নিই, করার পর আমি আমার এক বন্ধুকে বলি যে দেখেন এই লোকটা তো আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। তখন সার্চ করলাম, তখন গিয়ে পেলাম যে হুবহু চেহারাটা মিলে গেল। তিনি হলেন সে কক্সবাজারের, চট্টগ্রামের এই হিন্দু পূজা পরিষদের এবং কালবেলা পত্রিকার প্রকাশ এবং সম্পাদক সেই সন্তোষ শর্মা। তো তিনি শুধু আমাকে ভিক্টিমাইজ করেন নাই, এর অসংখ্য ব্যক্তিকে গুম, খুন এবং বিদেশি গোয়েন্দার কাছে তথ্য দেওয়ার সাথে তিনি যুক্ত রয়েছেন। এই সন্তোষ শর্মা, আমাকে 4 ঘন্টা নির্যাতন করা হয়েছে, আমাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতা আসবে কিনা। দেখুন সন্তোষ সরাসরি আমাকে জিজ্ঞেস করেছে আগামী ইলেকশনে আপনারা আওয়ামী লীগকে আপনারা নির্বাচিত করবেন কিনা। এটা সন্তোষের প্রশ্ন ছিল। আজ আওয়ামী লীগ প্রধান হওয়ার পরে সেই সন্তোষ বর্তমান গভর্নমেন্টের কারো ছত্র চেয়ে কেমনে থাকে, উনি কেমনে দাঁড়াতে পারেন বর্তমান নতুন পুলিশ আইজিপির পাশে, তিনি উপদেষ্টাদের সাথে তিনি কেমনে বসতে পারেন। তিনি আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন যে আপনারা কি আওয়ামী লীগের পক্ষে থাকবেন নাকি থাকবেন না, এই সন্তোষ আমাকে জিজ্ঞেস করেছিল। তখন আমি বললাম এটা আমার পার্টির ডিসিশন, এটা আর আমরা তো হেফাজতের সামাজিক আন্দোলন, আমার সংগঠন সেটা সিদ্ধান্ত নিবে কি হবে না হবে। তখন আমাকে বললো আপনি বলতে পারলেন না তাহলে। এবং এই সন্তোষ আমাকে বলতে লাগলো আপনারা, আমি একটা পর্যায়ে বলতে লাগলাম যে আওয়ামী লীগ তো কখনো আমাদের সাথে ডায়লগ করে থাকে। তখন সে আমাকে তিরস্কার করে বলতে লাগলো যে আপনারা জামাত ইসলামীর সাথে, সে নাম ধরে বলতে লাগলো। আজকে আমি বলতে চাই যে আমার কাছে এমন তথ্য আছে যে সন্তোষ আমাদের বিভিন্ন ইসলামী সংগঠনের লোকদের সাথে সে একটা সখ্য গড়ে তোলার চেষ্টা করতেছে। এবং ইতিমধ্যে আমাদের এই পিনাকি দাদা এখানে রয়েছেন, তিনিও একটা পোস্ট করেছিলেন যে এটা আমি একটু জাস্ট আমি ইসলামপন্থী ভাইদেরকে একটু সতর্ক করার জন্য। যেমন ইকবাল সুবহান মাহমুদ কে আমরা সকলে চিনি, যে উনি কিন্তু ইসলামী দলগুলোর সাথে তিনি এখন সত্য, তার কিছু ছবি আসছে। তো এইভাবে আমি ইসলামপন্থী দলগুলো বলবো ফাঁদে না পড়ার জন্য। আমাকে এই সন্তোষ সরাসরি জামাত শিবিরের বিরুদ্ধে অকুত্থ ভাষায় সে কথা বলেছে, হেফাজতের বিরুদ্ধে অকুত্থ ভাষায় সে কথা বলেছে, এবং আওয়ামী লীগের পক্ষে আগামী নির্বাচনে থাকবো কিনা এটা নিয়ে সে আমাকে বারবার ওই ভারতীয় যে অফিসার তার সামনে আমাকে সে জিজ্ঞাসাবাদ করেছে, তাকে উস্কানি দিয়েছে। সেই সন্তোষ এখন আওয়ামী লীগ নেই, এখন সে আওয়ামী লীগ বিরোধী সরকার, যেখানে ছাত্র নিষিদ্ধ, কিন্তু সন্তোষ শর্মা এখন নিষিদ্ধ না, তিনি এখন বহাল তবিয়তে আছেন। তো এই হলো আমার বক্তব্য, যেগুলো আমার সরাসরি বক্তব্য। আমরা এতক্ষণ যারা এই বক্তব্যগুলো শুনলেন, ঠিক একই রকমের এই গুরুত্বপূর্ণ বক্তব্য সবাই বলবেন। হারুন ইজাহার সাহেব উনি যে কথাগুলো বললেন, অনেকের কাছে মনে হইতে পারে যে উনি হয়তো এই কথাগুলো মনে হয় মিথ্যা বলতে পারেন, কারণ আওয়ামী লীগ তো নিজেরা যেহেতু মিথ্যা কথা বলে তাদের সবাইকে মিথ্যাবাদী মনে হয়। আমাদের কাছে সেই প্রমাণটা হাতে আছে। গোয়েন্দারা কাজ করে, বিদেশি গোয়েন্দারা কাজ করে, এইভাবে কাজ করে। আচ্ছা, একটু বলে নেই এটা কি। এটা হচ্ছে হারুন ইজাহার যখন কিছুদিন আগে এই সন্তোষ শর্মাকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, সেই পোস্ট করার পরে সাথে সাথে কালবেলার সে রিপোর্টার পরিচয় দিয়েছে, তার নাম শফিক। তিনি হারুন ইজাহার হুজুরকে ফোন করেছিলেন, ফোন করে তিনি কিছু কথা বলেছেন, সেই কথাগুলো আপনারা শুনুন তিনি কি বলেছেন। ভাই, গোয়েন্দারা কাজ করে, বিদেশি গোয়েন্দারা কাজ করে, এইভাবে কাজ করে। শুনেন, শুনেন শফিক সাহেব শুনেন, এটা কালবেলার বিরুদ্ধে নিউজটা করা হয় না, এটা করা হয়েছে নিউজটা সন্তোষ শর্মার বিরুদ্ধে। ঠিক আছে না, শুনেন, আর আমরা কেউ আশ্বস্ত হব যেখানে কালবেলার প্রকাশক এবং কালবেলার এই সম্পাদক পুরো ভারতীয় রয়ের একদম নিয়োগপ্রাপ্ত আনুষ্ঠানিক সে এজেন্ট, নিয়োগপ্রাপ্ত। জি না, হতে পারে না, আপনি হতে পারে কেন বলছেন? হতে পারে জি। আমি শুনেন, আমি হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব,
আমি পড়ালেখা করছি আমি, ঠিক আছে, আমার অনার্স মাস্টার্স ডিগ্রি এমফিল দেশে বিদেশে, আমরা অশিক্ষিত না আমি। আপনারা কিছু মনে করবেন না, আমরা হুজুর, ওই জন্য মানুষ মনে করে যে এদের তো কি আর রাজনীতি সম্পর্কে পড়াশোনা আছে। তা আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি, বুঝছেন। যাক শুনেন, আপনি কিছু মনে করবেন না, এটা কথাই বলতে বাধ্য হচ্ছি। আমি তথ্য নিয়ে বলছি, এবং আমাকে বেশি বাধ্য করলে এই কালবেলার সম্পাদক যে ইন্ডিয়ান অফিসার, তার নাম সহ আমি কিন্তু বলে দেবো, কিন্তু তার নাম আমি বলি নাই। হ্যাঁ, এবং অসংখ্য ভিকটিম যাদের সে নিয়েছে, আমি অনেকের 8-10 জনকে আমি ইয়ে করছি। আপনার যোগ্যতা নিয়েও আমার কোনো কোশ্চেন নাই, উনি রয়ের এজেন্ট, এটা নিয়েও আমার কোনো প্রশ্ন নাই। আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এটা আমার জন্য, আমি এটা বলতে চাই নাই। মানে আমি বলতে চাইছিলাম যে আমরা কোনো জিনিস তথ্য ছাড়া আমরা বলি না, তথ্য ছাড়া কোনো কথা আমরা বলি না। জি, ঠিক আছে, আপনার কথা সঠিক। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি নিজেও পড়াশোনা করছি, আমি নয়াদিগন্তে 12 বছর চাকরি করছি, আমি আপনাদের নিউজগুলো এখানে রেগুলার কভারেজ করি। ওনার ওই টিভি অফিসে বা সিডিডিসি অফিসের কার্যক্রম বাদ দিয়ে ওনার পত্রিকার আপনি রিপোর্টগুলো যদি দেখে থাকেন, সবগুলো আপনাদের পক্ষে। এইটা তো অনেকে বলে যে কালবেলা যেহেতু রয়ের দ্বারা পরিচালিত, সেজন্য ওরা ওই কিছু জমাত বান্ধব, হেফাজত বান্ধব, বিএনপি বান্ধব, বিরোধী দল বান্ধব, তারা কিছু নিউজ করে, তারা বাংলাদেশ বান্ধব। আসলে এটা তাদের বাহ্যিক একটা ফোকাস, ভিতরে কিন্তু তারা কিন্তু এই রয়ের তারা কি তার মূল পলিসি মেকিং এর জায়গায়। আপনি তো ভাই মূল পলিসি মেকার না, আপনি হলেন জাস্ট একজন। আপনার পদবিটা একটু জিজ্ঞেস করতে পারি, আপনার কোন ইয়েতে আছেন? একজন স্টাফ রিপোর্টার। আপনি আমাদের ভাই, আপনি আমাদের লোক, আপনাকে আমি সম্মানকে আপনি ফোন করছেন আমাকে, আপনাকে আমার কাছে চায়ের দাওয়াত, আপনি আসবেন এবং সবসময় দাওয়াত, এবং আপনাকে আমরা সহযোগিতা করবো, এবং আপনাকে বলবো যে আপনি ওখানে থাকেন এবং থেকে ভালো রিপোর্টগুলো করেন, ওটার সাথে আছি। কিন্তু সতর্ক থাকবেন। এই জি 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 পত্রিকার নামটা ফেলে, এখানে অনেকগুলি লোক বিপদে পড়ে। পত্রিকার নামটা না দিলে এটা হয়, ও সন্তোষকে সবাই চিনে, পত্রিকার নামটা না দিলে। শুনেন, এটা সন্তোষ বলুক যে আমি দোষী, আমি রয়ের দালালগিরি করছি এতদিন, আমার সাথে, আমার এই দালালির সাথে এই পত্রিকার সম্পর্ক নেই, এটা সে বলে দিক। আমাকে ফোন করার দরকার নাই, সে তার বিরুদ্ধে যা যা করার, সে আমাকে টর্চারিং করেছে, আমি না, আর অনেক ভিকটিম ইনশাল্লাহ তার বিরুদ্ধে কিন্তু আদালতে আসবে। সে বিষয়টা আদালত পর্যন্ত ঘটাবে, ইনশাল্লাহ। আর সন্তোষ যদি স্বপ্ন দেখে যে ইন্ডিয়া এখানে প্রতিবিপ্লব ঘটাবে, আমি আপনাকে আজকে একটা কথা বলে দিচ্ছি খুব ঠান্ডা মাথায়। এই দেশে যদি 75 পরবর্তী 76-70 পর্যন্ত বিভিন্ন প্রতিবিপ্লব দুর্ঘটনা বিভিন্ন ঘটছে, হ্যাঁ, এখানে কিন্তু কেউ হত্যা করে এখানে ক্ষমতা আসে না। যে বিপ্লবটা হয়েছে সেনাবাহিনীকে মেরে বা আনেন, এটা বরং আমরা নিজেরা নিহত হয়েছে। 800, 900, 1000 লোক মারা গেছে আমাদের ছাত্র জনতা, আলেম ওলামা মিলে, এবং গণবিপ্লবে কিন্তু সরকার দূর হয়েছে। সুতরাং এখানে ইন্ডিয়া যদি কোনো, আমি একটা জি আলহামদুলিল্লাহ, এই জন্য তো আমি আপনাকে তো ওয়েলকাম করতেছি। আমার অফিসে আসলে আমি খুশি হবো, আপনি একদিন আসবেন ইনশাল্লাহ। লক্ষ ছাত্র, শুনুন, আমরা বিপ্লব খাড়া করে বলবো সময়, কিন্তু আমি ইন্ডিয়ার বিরুদ্ধে তখন পরে যুদ্ধ চলে যাবে। তখন একটা পরামর্শ দিই আপনাকে। হ্যাঁ, আমি গত সপ্তাহে ওই যে বিএনপির বুলু ভাই আছে নামে ছিলেন, মিডিয়াগুলো দখল নেয় না, এই সাম্রাজ্য দখল নেয় না কেন? জি জি, আমি বললাম যে ভাই দেখেন, সম্পাদক তো ওই যে আবেদ খান ছিল, দেখেন আরেক দালাল, একটা ছিল হিন্দু দালাল, একটা মুসলমান দালাল। এখন আমার কাছে আপনার ভাই হিসেবে আমি রিকোয়েস্ট করবো যে আপনি পত্রিকার নামটা একটু খালি এডিট করে একটু ভাই ফালাই না, এটা আমি অবশ্যই করবো। সন্তোষ কিন্তু তাকে আমি পুরোটাই একমত, আমি কোনো কথা আপনার সাথে ডিফার করি নাই। আপনিও ইউনিভার্সিটির শিক্ষিত মানুষ, আমিও ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছি, পেশায় 17 বছর আমার বয়স। জি জি, ধন্যবাদ। আপনাদের সঙ্গে নিয়ে আমাদের চলাফেরা। আমি নয়াদিগন্তে কাজ করছি, আপনি বুঝতে পারতেছেন, আমি নয়াদিগন্তে আপনাদের যদি সম্ভব হয় আপনি এডিট করে পত্রিকার নামটা ফেলে দিয়ে, আর যদি সম্ভব হয় পোস্ট আপনি একটু আনসিট করে, মানে পাবলিক করেন না, আপনার নিজের অনলি পি করে রাখেন। না, পোস্ট তো প্রশ্ন আসে না। সে আমাকে ভারতের রয়ের, আমি নাম নিচ্ছি না এখন, আপনি সাংবাদিক বুঝবেন, সেই লোকটা কে এটা আপনিও চিনেন, আমি তার নামটা সহ, এবং সে হাই প্রোফাইল অফিসার, ঠিক আছে। এবং শুনেন, এবং এটা আমাকে বাংলাদেশের গোয়েন্দারা বলছে, আমাকে পুলিশের এবং আপনার বিভিন্ন সংস্থার একাধিক ডিআইজি এবং এডিশনাল আইজিপি পর্যায়ে, কর্নেল ব্রিগেড পর্যায়ে লোকরা আমাকে তথ্য দিচ্ছে তাদের সম্পর্কে। জি ভাই, আমি বলি আপনি যেখানে ঠিক সেখানে তার কারো কথা শোনার
আচ্ছা, আমরা মনে হয় অডিওটা আপনারা শুনেছেন যে এখানে মূল বিষয় হচ্ছে যে উনি যে পোস্টটা করেছিলেন এটা প্রায় ২ মাস আগে না হুজুর? আমার যতটুকু মনে আছে প্রায় ১.৫-২ মাস আগে। জি। ১.৫-২ মাস আগের, জি। তো এই অডিওটা আমরা তখনই হাতে পেয়েছিলাম। মানে হুজুর সে তখনই রেকর্ড করেছিল। তো আমি বলেছিলাম আমরা একটা করব, তখন এটাই চালাবো। তো 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এবং এই সাংবাদিকরা কিভাবে জঙ্গি নাটক সাজায় সেটা আমরা আমার একটা প্রোগ্রাম আশা করি ইনশাআল্লাহ আগামীকালকে বা পরশুদিন রাতে আপনারা দেখতে পারবেন। সেখানে বিস্তারিত হারুন ইজাহার সহ অনেক ভুক্তভোগী আমাদের এখানে হাসিনুর রহমান আছেন, উনি সহ সেনাবাহিনীর অনেক অফিসার, আলেমদের অনেকে বক্তব্য দিয়েছেন। কিভাবে এই সাংবাদিকরা কিভাবে জঙ্গি তৈরি করে, ভালো নিরীহ নিরপরাধ মানুষকে কিভাবে জঙ্গি তকমা লাগিয়ে তারপরে তাদেরকে শায়েস্তা করে, এইটাই শুধু আমরা সেখানে দেখতে পারবো। যাই হোক, আমরা ওই জনাব জসীমউদ্দিন রহমান হুজুর আপনার কাছে যাব। এর পার্টটা একটু শেষ করে নেই। এই যে সন্তোষ শর্মার সাথে খুব কাছাকাছি থেকে কাজ করেছেন। আমাদের সাথে ২ মিনিটের জন্য একটু জাস্ট উনার সাক্ষী নেয়ার জন্য আমি উনাকে যুক্ত করেছি। হাসান আল জাবেদ, উনি বাংলাদেশে সাংবাদিকতা করত। জাভেদ ভাই, আপনাকে যদিও অন্ধকার দেখা যাচ্ছে না, আপনি ছোট করে সন্তোষ শর্মার ব্যাপারে যে জিনিসটা জানেন একটু বলে শেষ করেন। অ আনমিউট করেন ভাই। জাভেদ ভাই আনমিউট করেন। আমি